যুক্তিসঙ্গতভাবে এটা বোঝা যাবে যে আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। তবে সংস্কার পর্যন্ত নির্বাচনের সমস্ত কার্যকলাপ স্থগিত রাখার প্রয়োজন নেই। আমরা যেমন সুনির্দিষ্ট কোনো তারিখ বলিনি, কোনো দলই এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ দাবি করেনি। তারাও মারা গেছে, অন্য মানুষও মারা গেছে। তবে যে কোনো একটা আনন্যাচারাল ডেথকে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে আমরা সাপোর্ট করি না। আল্লাহ যদি হেফাজত করেন তাইলে ইনশাল্লাহ ব্যর্থ হবে না। দরকার একটা জিনিস, দেশপ্রেমিক মানুষের ঐক্যটা দরকার মূল বিষয়গুলোতে। দল যার যার থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। তো এটা ঠিক যে আমরা বিএনপির সাথে জোটের রাজনীতি 99 সাল বা 2000 সাল থেকে শুরু করে আমরা 2022 সাল পর্যন্ত আমরা করেছি। তো জোটের রাজনীতির অভিজ্ঞতা বাংলাদেশে আছে। 22 সাল থেকে বিএনপি এবং আমরা কেউ কোনো জোটে নাই। প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে প্রায় 4 মাসের কাছাকাছি সময় হতে চলল, দেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে। শুরুতে আমরা বলেছিলাম যে আমরা একটা নয়, দুটা রুটম্যাপ চাই। একটা চাই আমরা সংস্কারের জন্য, একটা চাই আমরা নির্বাচনের জন্য। যুক্তিসঙ্গতভাবে এটা বোঝা যাবে যে আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। তবে সংস্কার পর্যন্ত নির্বাচনের সমস্ত কার্যকলাপ স্থগিত রাখার প্রয়োজন নেই। সংস্কার প্রক্রিয়ার ভিতরেও নির্বাচনের যে সমস্ত প্রস্তুতি নেওয়া সম্ভব, সেগুলো তো সরকারকে নিতে হবে। ইতিমধ্যে একটা বিষয় দৃশ্যমান হয়েছে যে তারা নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি করেছেন। সার্চ কমিটি তাদের সুপারিশমালা প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছে এবং সে অনুযায়ী ইতিমধ্যে একটা নির্বাচন কমিশন গঠন হয়েছে। এটা বলা যেতে পারে নির্বাচন অনুষ্ঠানের দিকে প্রাথমিক পদক্ষেপ। এখন এই নির্বাচন কমিশনের অনেকগুলো কাজ আছে, আবার নির্বাচন সংক্রান্ত কিছু বিধিমালা সংশোধনের প্রয়োজন আছে। এর পাশাপাশি আরও অনেকগুলা জায়গায় হাত দিতে হবে। জুডিশিয়ারি এখনও তার ফুল স্ট্রেংথ নিয়ে প্রপার ফর্মে আসে নাই, সেই জায়গাটা ঠিক করা লাগবে। তারপরে পুলিশ এবং সিভিল প্রশাসনের মাঠ প্রশাসন সাজানো লাগবে এমনভাবে যাতে কারো প্রতি বায়াসড হয়ে কেউ কোনো কিছু না করে, বরঞ্চ মানুষ তার পছন্দের প্রার্থী এবং দলকে তার মূল্যবান ভোটটা যাতে দিতে পারে সেই ব্যবস্থা করবে। এই কয়টা জিনিস তো একেবারেই বেসিক, এই জায়গাগুলো লাগবে। তার সাথে সাংবিধানিক কিছু গুরুত্বপূর্ণ সংশোধনের প্রশ্ন আছে, সেগুলো নিয়েও কাজ শুরু হয়েছে। সকল দল এবং পক্ষ ইতিমধ্যে সহযোগিতা করে চলছে। আমরা যেমন সুনির্দিষ্ট কোনো তারিখ বলিনি, কোনো দলই এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ দাবি করেনি। পত্রপত্রিকায় বিভিন্ন যেগুলো লেখা হয় সেগুলো পত্রিকার মতামত, কিন্তু সুস্পষ্টভাবে কোনো দলের পক্ষ থেকে এটা আসেনি। আমরা বলেছিলাম এটার জন্য একটা যৌক্তিক সময় লাগবে। আবার এটাও বলেছি যে বছরের পর বছর এটাকে টেনে লম্বা করা ঠিক হবে না। তা আমরা মনে করছি সরকার সেই দিকে আগাবে, এটা আমরা ধারণা রাখতে চাই। সরকার সেই দিকে আগালেই জাতির জন্য কল্যাণ। এই সরকারের মেয়াদকাল অতি দীর্ঘ হলে যেমন জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না, বরঞ্চ কিছু সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে, ঠিক তদ্রূপভাবে অতি সংক্ষিপ্ত হলে প্রয়োজনীয় সংস্কারও তারা সেরে নিতে পারবেন না। ধরেন এই যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, সেটাও তো বিভিন্ন পক্ষ থেকে পরামর্শ নেওয়া হয়েছে। এর আগে কেয়ারটেকার যখন সংবিধানের অংশ ছিল, তখনও কিন্তু বাকায়দা দলগুলোর থেকে সাজেশন বা প্রপোজাল নেওয়া হতো। তো এখন ওখান থেকে কি সবাই নিজের লোক দেয়? মানুষ চিন্তা করে দেয় যে কার হাতে এই ফ্ল্যাগটা উঠিয়ে দিলে এই ফ্ল্যাগের মর্যাদা রক্ষা হবে, সেই রকম লোকেরই নাম প্রস্তাব করে। কাজী হাবিবুল্লাহ ওয়াল তো ওই কেয়ারটেকারের সময় ওইভাবে আসে না। কেয়ারটেকার সরকারও ছিল না, দলীয় সরকার ছিল, দলীয়ভাবেই সব হ্যান্ডেল হয়েছে। এখন তো সেই দলীয় সরকার নেই। আমাদের 41 দফা সংস্কার প্রস্তাবের মধ্যে মাত্র 10 দফার দায়িত্ব এই সরকারকে দিয়েছে, 31 রেখে দিয়েছি নির্বাচিত সরকারের জন্য। 15.5 বছরের যে গার্বেজ তাদের কাঁধে জাতি তুলে দিয়েছে, এটা সরাইতে একটু সময় লাগবে, কোমর সোজা করে দাঁড়াইতেও সময় লাগবে, এবং তারা চেষ্টা করছে। যেমন কিছু কিছু ক্ষেত্রে তো অগ্রগতি হয়েছে। না, আমি ওই রকম মার্ক দেবো না। আমি বলছি কিছু কিছু ক্ষেত্রে তো তাদের অগ্রগতি আছে। যেমন ইকোনমি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল, আমাদের রিজার্ভ যে জায়গায় গিয়েছিল, আমাদের লোন পরিশোধের যে থ্রেট দেখা দিয়েছিল, তারা তো এই 3 মাস রিজার্ভে হাত না দিয়েই তো লোনটা পরিশোধ করে যাচ্ছে। 2 নম্বর হলো রিজার্ভ যেখানে 18 বিলিয়নে নেমে এসেছিল, এখন তো এটা 40-এর কাছাকাছি চলে গেছে। রিজার্ভে হাত না দিয়ে না, রিজার্ভ মানে ভাঙতে হয় নাই, না টাকা রিজার্ভের করে নাই, আরো বহু জায়গা আছে। আগে তো রিজার্ভও ভাঙা হয়েছিল। রিজার্ভ ভেঙে বলা হয়েছে যে রাষ্ট্রের প্রয়োজন মেটানো হচ্ছে, মিটাইতে এমন জায়গায় এনে শেষ করা হয়েছিল। পরে হাত জোড় করে বিদেশি প্রবাসী যারা বলতে হয়েছে যে আমাদেরকে আপনারা ভিক্ষা দেন, এইরকম এক মিনিস্টার হাত জোড় করে, এটা তো আপনাদের মিডিয়ায় এসেছে, বলতে বাধ্য হয়েছিলেন। কেন?
তারাই এই কাণ্ড ঘটাইছিলেন, এই জায়গায় তারা নিয়ে এসেছিলেন। এই সরকার তো সত্যিকার অর্থে একটা তলাবিহীন জুড়ির মালিক হয়েছে, হয়ে তারা এখান থেকে টেনে ওঠানোর চেষ্টা করছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এত বড় একটা পরিবর্তনের পরে ওবায়দুল কাদের সাহেব বলেন নাই যে 5 লক্ষ লোক মারা যাবে? কিছুই তো হয় নাই। এখন যারা মারা গেছে তারাই শুধু মারা গেছে, আর কোনো মানুষ মারা যায়নি, আরও বহু মানুষ মারা গেছে, ঠিক আছে? তারাও মারা গেছে, অন্য মানুষও মারা গেছে। তবে যে কোনো একটা আনন্যাচারাল ডেথকে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে আমরা সাপোর্ট করি না। যদি কারো অপরাধ থাকে তার নাও ওখানে জুডিশিয়ারিতে নিয়ে উঠাও, প্রপার চ্যানেলে তার বিচার হোক, ফাঁসি হইলে ফাঁসি হবে, যাবজ্জীবন হইলে সে যা পাও না, খালাস হইলে খালাস পাবে, সে অসুবিধা নেই। এখন এই সময়ের ভিতরে তারা যা বলেছিলেন তার কিছুই হয়নি। কিন্তু এখন কি হচ্ছে, এই কয়েকদিন ধরে এই দাবি ওই দাবি ওই দাবি, 15.5 বছর দাবি নাই, চুপচাপ এখন সব দাবি। এখন দাবির ভিতরে দেখা যায় যে আনসারের পোশাক পরে গিয়ে ঢুকে যাচ্ছে ওখানে, তারপরে এখন ডিটেক্ট করা হচ্ছে যে এরা আনসারের কেউ না, এরা কারা, কে এদেরকে পাঠাচ্ছে? ওই যে ওই পারের টেলিফোনগুলো, এই পারের উস্কানিগুলো, এই সব মিলেই কিন্তু এই কাজগুলো হচ্ছে। যদি তারা এই কাজগুলো না করতেন, দেশ আরও অনেক স্মুথলি চলতো। কোনো অপকর্ম, কোনো বিশৃঙ্খলাকে ইমিউনিটি দেওয়ার কোনোই প্রশ্ন ওঠে না। আমরা একটাকে ইমিউনিটি দেবো না। দাবি দেওয়া থাকতেই পারে, বিভিন্ন সেকশনের লোকরা যদি তাদের কোনো জেনুইন দাবি থাকে থাকবে, কিন্তু এই ধরনের স্ট্রিট ভায়োলেন্স, নয়সেন্স, সেক্রেটারি দখল করা, প্যারালাইজ করে দেওয়া, এগুলো তো কেউ না। আপনারা যেটা বলতেছেন যে এদের পিছনে আওয়ামী লীগের উস্কানি আছে, সেইটা দেখবেন। আমরা বলবো কেন? সরকার ব্যর্থ হচ্ছে। আমরা দেখবো কেন? আপনারা দেখেন না? নাকি সরকার ব্যর্থ হচ্ছে? না, সরকার ব্যর্থ হবে কেন? সরকারের উচিত এগুলাকে যেভাবে হ্যান্ডেল করা দরকার সেইভাবে করবে, সেটা আমরা চাই। আমরা চাই না কারো উপর অবিচার করা হোক। আমরা এটাও চাই না যে কেউ তার ইচ্ছা মতো মানুষের মাথার উপরে উঠে ছড়ে ঘুরাবে। এই দুটোই চাই না আমরা। আল্লাহ যদি হেফাজত করেন তাইলে ইনশাল্লাহ ব্যর্থ হবে না। দরকার একটা জিনিস, দেশপ্রেমিক মানুষের ঐক্যটা দরকার মূল বিষয়গুলোতে। দল যার যার থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে আমরা ইয়েতে প্রার্থী সরাসরি দিব কিনা দেখা যাক। আমরা যদি সেরকম কম্পিটেন্ট প্রার্থী পাই, চিন্তা করবো আমরা কি করা যায়, দেখি। এই দেশটা সকল জেন্ডারের এবং সকল ধর্মের মানুষের, এমনকি যে ধর্মে বিশ্বাস করেন এইরকমও তো কিছু নাগরিক এই দেশে আছে না? তো ইসলামী রাষ্ট্র যখন হবে তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে ধর্মের মাঝেই কল্যাণ। ধর্ম কবুল না করার কারণে কাউকে কোনোদিন কোথাও শাস্তি দেওয়া হয় নাই। সব সমাজেই ধর্মের বিরোধীরা ছিল, কিন্তু তাদেরকে একটা লিমিট পর্যন্ত রাষ্ট্রের অধিকার দেওয়া হয়েছে, তারা সেই অধিকারও ভোগ করেছে। নাগরিক অধিকারে তাদেরও কোনো কমতি হয় নাই। আল্লাহ নিজেও তো যারা আল্লাহর উপর বিশ্বাস করে না তাদের যে কি আল্লাহ বন্ধ করে দিয়েছেন, দেন নাই। দুনিয়ায় যেটা পাওয়ার সে পাবে, এবং তার রিলিজিয়াস বিলিফের ব্যাপারে সে আল্লাহর প্রতি, স্রষ্টার প্রতি দায়িত্ব পালনে যদি কেউ সফল হয় সে তার পুরস্কার পাবে, কেউ যদি বিফল হয় সে তার পাওনা আল্লাহর দরবারে পাবে, যেটা সূরা জিলজালের শেষ 2 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এটা নারী পুরুষের ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে একজন ক্যান্ডিডেট একটা দেশের জন্য কতটা কম্পিটেন্ট, অ্যাকসেপ্টেবল এবং তারা নিজেদের জন্য উপকারী মনে করে, সেইটা মনে করে দিবে। তো আমাদের এই সমাজে যদি নারীরা বিভিন্ন পেশায় না যায়, তো একজন নারী রোগীকে দেখবে পুরুষ, সেটা তার জন্য কমফোর্টেবল নাকি একজন নারী রোগীকে একজন নারী ডাক্তার যদি দেখে সেটা তার জন্য কমফোর্টেবল? আমি জাস্ট একটা সেন্সিটিভ উদাহরণ দিলাম। এরকম অনেক ফিল্ড আছে না? অনেক আমি মানুষ দেখেছি সে নিজে প্র্যাকটিসিং মুসলিম না। আমি যেহেতু একটু স্বাস্থ্যসেবার সাথে জড়িত ছিলাম, হসপিটাল বা ক্লিনিকে একটু বসতাম, এসে বলতো যে আমার ওয়াইফের এই কাজটা আমি চাই যে নারী চিকিৎসক করুক। সে কিন্তু নামাজও পড়ে না, হয়তো পড়ে, রেগুলার পড়ে না, এরকম মানুষ। সেও চায় যে তার ওয়াইফের প্রাইভেসিটা মেনটেন হোক, নারীদেরকে দিয়ে হোক। এখন নারীরা যদি লেখাপড়া না করে, নারীরা যদি ওই পেশায় না যায়, তো এই কাজটা কে করে দিবে? যে আমরা এই সমস্ত বিষয়ে রিজনেবল, যে জায়গায় মায়েদের অবদান রাখার সুযোগ আছে তাদেরকে সেখানেই নেওয়া উচিত। আমি তো সবসময় বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং যে কাজটা সেইটা করেছেন, সেটাতেও বাধা দেন, এটা হচ্ছে যুদ্ধ। না, ইরানে তো ইসলামিক শাসন ব্যবস্থা আছে, ওখানে তো ভাইস প্রেসিডেন্ট মহিলা একজন ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, না সেখানে যুদ্ধ পর্যন্ত নারীরা অংশগ্রহণ করেছেন, এবং আল্লাহ রসুল রাষ্ট্রীয় কাজে তাদের পরামর্শ নিয়েছেন। তারা শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন, তারা নিজে ব্যবসা বাণিজ্য করেছেন। এখনকার সমাজের মতো
তখন অত পেশার বিস্তৃতি ছিল না, পেশা ছিল তখন লিমিটেড। তারা যে যেখানে অবদান রাখার রেখেছেন, আল্লাহ রসুল তো কাউকে বারণ করেননি, তারা তো করেছেন। আমরা চাই যে তারা কাজ করবেন, পেশাগত দায়িত্ব পালন করবেন, রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখবেন, তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে এই কাজটা করবেন। না, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সহযোগিতাও ক্ষেত্র বিশেষে থাকবে এবং বিরোধিতাও থাকবে। এই তিনটা নিয়েই রাজনীতি হয়, তিনটা নিয়েই রাজনীতি হয়। রাজনীতি কোনো এক জায়গায় স্থির দাঁড়িয়ে থাকে না। রাজনীতির সমাজ রাষ্ট্রের প্রয়োজনকে নিয়ে বিবেচনায়, স্বার্থকে নিয়ে বিবেচনায়। আবার সবটা দলের ভিন্ন ভিন্ন আদর্শ থাকার কারণে তার কর্মসূচি এবং কৌশলও কিছু ভিন্নতা থাকবে, এটা খুবই স্বাভাবিক। আবার কিছু জিনিস মিলেও যাবে, কমন ইন্টারেস্ট রাষ্ট্রের বা জনগণের যেখানে আছে এটা মিলে যাবে। তো এটা ঠিক যে আমরা বিএনপির সাথে জোটের রাজনীতি 99 সাল বা 2000 সাল থেকে শুরু করে আমরা 2022 সাল পর্যন্ত আমরা করেছি। 22-23 বছরের একটা ইতিহাস আছে। এত দীর্ঘ রাজনৈতিক জোট বাংলাদেশ খুব কমই দেখেছে। হ্যাঁ আছে, আওয়ামী লীগের 15 দল ছিল, পরে 14 দল হয়েছে, 8 দল ছিল, অনেক সংস্কার হয়েছে। তো জোটের রাজনীতির অভিজ্ঞতা বাংলাদেশে আছে। 22 সাল থেকে বিএনপি এবং আমরা কেউ কোনো জোটে নাই। ওই 20 দলীয় জোটটা 22 সালে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটাকে আর আমরা অ্যাক্টিভ করতে ইন্টারেস্টেড না। এটা পত্রপত্রিকায় আপনারা দেখেছেন, ওনাদের বক্তব্য এসেছে, আমাদেরও বক্তব্য এসেছে। এখন দল দুইটি আলাদা, কিন্তু কমন ইন্টারেস্টে আমরা আবার একসাথেও কর্মসূচি পালন করি। আমরা একই ধরনের কর্মসূচি পালন করেছি, আবার যুগপৎ কর্মসূচি পালন করেছি, আবার নিজেদের মতো করে কর্মসূচি পালন করেছি। বিএনপিও সকল কর্মসূচি যুগপৎ পালন করে নাই, আমরাও করি নাই। যখন আমরা যেটা উপযুক্ত মনে করেছি দেশবাসীর প্রয়োজনে আমরা সেটা করেছি। কিন্তু রাজনৈতিক এবং দেশের স্বার্থের প্রয়োজনে যারা গণতন্ত্র বিলাভিং পার্টি, তাদের সাথে আমাদের অবশ্যই সম্পর্ক আছে, বিএনপির সাথেও আছে, আমাদের রেগুলার সম্পর্ক আছে। আমাদের বিভিন্ন কর্মসূচিতে তাদেরকে দেখেছেন, তারা জয়েন করছেন, তাদের কর্মসূচিতে আমরা যাচ্ছি, জয়েন করছি, এগুলো আমাদের আছে।